10টার মধ্যে তোমাকে মিনিমাম পাস পাইতে হবে, না হলে তুমি হবে হাগা স্টার। তুমি এই পাশের বাসার আন্টি বা এদের কথা শুনে এইখানে ভালো হচ্ছে, এইটাতে যত তুমি কান দিবা তুমি ডিস্ট্রাক্ট হবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই তোমরা ভালো রয়েছো। আমার সাথে যিনি বসে রয়েছেন, আমার মনে হয় তোমরা বাংলাদেশে যারা রয়েছো, সায়েন্সে যারা পড়াশোনা করো, তোমরা সবাই তাকে চেনো, আমাদের ডাক্তার ফাহাদ ভাই। টেস্ট পরীক্ষার পর থেকে আমাদের এফআরবি যেটা বলা অফলাইনে ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হয়। তো আমারটা কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো আগের বছর আমি যে প্যাটার্নে পড়াইছি এবছর আবার একটু চেঞ্জ করছি। তো আমি এবছরটা বলি যে কিভাবে পড়াবো। তো আমি 24টা অধ্যায়কে 12টা দিন পড়াবো, মানে একদিন আমি 2টা অধ্যায় পড়াবো। এটা সবাই অবাক হয়ে যাবে, কি ব্যাপার একদিনে 2টা অধ্যায়। এখন ওই যে বললাম খুঁটিয়ে তো পড়ার কিছু নয়, আমি তাদেরকে বই গিফট করছি। এসিএসের যে এফআরবির কম্প্যাক্ট সিরিজের বই, মানে যে রম্বসের যে বইটা আর কি, এটাতে বোটানি এবং জুওলজি দুইটাই আমি তাদের গিফট করছি। আমার প্ল্যানিংটা হবে, আমার ওয়ান শট ক্লাস ইউটিউবে আছে, এটা যদি কেউ দেখে থাকে। ধরো আমি প্রথম দিন প্রথম অধ্যায় পড়ালাম, প্রথম অধ্যায়ের সাথে আরেকটা তুলনামূলক ছোট অধ্যায় পড়ালাম জুওলজিরই। আচ্ছা, ওকে। তো আমার প্রথম কাজ হবে যে প্রথম অধ্যায় থেকে প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে কোনটা ইম্পর্টেন্ট আগে তাদের বলে দেওয়া। আচ্ছা, সো সেটা এক লাইনে হয় যে সকল পর্ব এবং করডাটার যে শ্রেণীগুলো আছে এদের বৈশিষ্ট্য, এক্সাম্পল। কেউ যদি এইটা পড়ে, মানে রিটেন তো এটাই আসে, এটার বাইরে যদি আসে প্রতিসাম্যতা ছিল, তাই তো। তো আমি প্রথমে বলবো যে এইটুকুই ভাইয়া, এর মধ্যে তুমি রিটেন কমন পাবা। এখন কথা হচ্ছে কিভাবে উদ্দীপক আসতে পারে, তাহলে বিগত বছরে কীরকম উদ্দীপক আসছে দেখাবো। উদ্দীপকের ছবি থাকতে পারে, তাহলে কোন ছবিগুলো তার মাথায় রাখতে হবে, ছবিগুলো একবার এটা কি ওরাই বলে দিবে ভাই। আমি যদি এখন একটা শামুকের ছবি দেখাই, ওরা বলবে এটা শামুক, কোন পর্বের মলাস্কা। এমন না যে নতুন করে এখন তাকে শেখাইতে হবে, যার মনে নাই সে রিভাইজ করবে। অ্যান্ড ফাইনালি কীভাবে অল্পতেই এই সবগুলো পর্বের বৈশিষ্ট্য মনে রাখা যায়, সেটার হয়তো আমি একটা ট্রিক দিলাম, যেটা আমার ওয়ান শট ক্লাস আমি দিয়েছি। সবগুলো শ্রেণীর বৈশিষ্ট্য কীভাবে সহজে মনে রাখা যায়। পরিপাক শোষণও পড়ালাম। তো পরিপাক শোষণ থেকে কি আসে, পরিপাক, মুখ থেকে শুরু করে ক্ষুদ্রান্ত্র, মানে পরিপাক। তো ওই এনজাইমগুলো কোন খাবারকে কিসে পরিণত করে, কোথায়, এইটা যদি তারা পারে, তো এইটা ধরো অল্পের মধ্যে যদি আমি তাদেরকে একটু দেখাই দিই, তাহলে পরিপাক রিলেটেড যে কোনো প্রশ্ন তারা পাই। পরিপাক বাদে আর কি আসবে, যকৃত বা অগ্নাশয়, মানে প্রশ্নই তো এইটা, কিংবা শেষে যদি স্থূলতা আসে, আর তো কিছু নাই। তাহলে এই 3টা টপিক আমি এমনভাবে পড়াই দিব, এবং কিভাবে লিখতে হবে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে সহজেই মনে থাকবে। তাহলে একই সাথে কিন্তু তার রিটেনটাও হলো, এবং ওই টপিকের সকল এমসিকিউও পড়া হয়ে গেল। এখন ওগুলো বাদেও তো অনেক কি আছে, এমসিকিউ এর পড়াগুলো আছে, সেগুলো তারা কি পাবে। সো আমি আমার এফআরবি ব্যাচে, মানে অফলাইন ব্যাচে, আমি আমার দাগানো বইও দিয়ে দিব আজমল স্যার। দাগানো বই বলতে এই লাইনগুলো তুমি পড়তে পারো। পাশাপাশি আমরা তো কম্প্যাক্ট সিরিজের বইটা দিচ্ছি, সেখানে তো এমসিকিউ প্র্যাকটিস আছে। এর মধ্যে আমি আগে থেকেই দেখে যাব যে কোন এমসিকিউগুলো একটু ট্রিকি আছে। ভাই ধরো মানুষের কোনটি লালা গ্রন্থি নয়, ভাই এইটা এখন সলভ করানোর সময় আছে নাই, কিন্তু যে প্রশ্নগুলো একটু ট্রিকি, যে উদ্দীপক ধরতে কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো তাদেরকে ধরাই দিব। এবং আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যে এইটাতে তারা ভুল করতে পারে, এটা তো আমি জানি, পড়াতে পড়াতে তো কিছুটা অভিজ্ঞতা হয়েছে, সেইটাও আমি তাদেরকে জাস্ট বলে দিব যে এরকম থাকলে কিন্তু এইটা আনসার হতে হবে, এরকম থাকলে এটা আনসার হতে হবে। মানে এইভাবে আমার প্ল্যান হচ্ছে। আমি 24টা অধ্যায় আমি টার্গেট নিয়েছি যে আমি ধরো শনি এবং রবিবার ক্লাস নিব। তো যে 2টা অধ্যায়ের ক্লাস নিলাম, সাজেশন দিলাম, সোম মঙ্গলবার, মানে সোমবারও ব্যাচ থাকে মঙ্গলবারও ব্যাচ থাকে, সোম মঙ্গল তারা এটা রিটেন পরীক্ষা দিবে, ঠিক আছে। আবার বুধ বৃহস্পতি এমসিকিউ পরীক্ষা দিবে। তাহলে এতে করে হবে কি, আমি পড়ালাম 2টা অধ্যায় পড়ালাম, কিন্তু ওরা এই 2টা অধ্যায় পুরো সপ্তাহ জুড়ে কিন্তু 2টা অধ্যায় পড়লো, ওর কিন্তু আর কোনো প্রেশার নেই। যদি এটা আমি প্রতিদিন 2টা করে পড়াতাম তাহলে তো সর্বনাশ হয়ে যেত। তো 2টা অধ্যায় আমি পড়াইছি, এবার সে কী করলো, রিটেনের জন্য পড়ে আসলো। 3টা প্রশ্ন যদি লেখে সে, বা 4টা প্রশ্ন যদি লেখে, 4টা প্রশ্ন লিখলে তার 2 ঘন্টা সময় দিব, তার মানে তার কিন্তু 4টা প্রশ্ন লেখা হলো। তাহলে 2টা অধ্যায়ের যদি সে 4টা প্রশ্ন লেখে, তাহলে 24টা অধ্যায়ের সে কয়টা লিখবে, 40টা প্রায় 48টা প্রশ্ন। এবং আমি কথা দিচ্ছি যে 48টা প্রশ্ন সে লিখবে ইন্টারমিডিয়েটে, আমার বিশ্বাস এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আবার দেখা গেল ইন্টারমিডিয়েটে তো 25 মার্কের এমসিকিউ থাকে, আর 2টা অধ্যায় থেকে যদি আমি 25 মার্কের শুধু এমসিকিউ নেই, তাহলে তো ওদের মানে প্র্যাকটিস কম হবে। এই জন্য আমি 100টা এমসিকিউ এর পরীক্ষা নিব, সেটা হচ্ছে ওদের থেকে 50টা। তার মানে আমি পড়াবো 2 দিন, 2 দিন মানে একদিন পড়াবো, কারণ 2 দিন ব্যাচ আছে, তো সপ্তাহে তো আমরা 3 দিন পড়াই, একদিন মানে 3টা ক্লাস থাকে প্রতি সপ্তাহে, একদিন পড়াবো, আরেকদিন রিটেন পরীক্ষা, আরেকদিন এমসিকিউ পরীক্ষা। তার মানে হলো পড়ানোর চেয়ে তাদের প্র্যাকটিসটা বেশি জরুরি।
কথা কি বোঝা গেছে? এখন আমাদের আলাদা একটা ফেসবুক গ্রুপও থাকবে। যদি এই টপিকের মধ্যে কারো পার্সোনালি যে এই লাইনটা একটু বুঝে না, আমার সমস্যা হয়, তারপরেও বলি যে তোমাদের কোনো টপিকে একটু বেশি সমস্যা কিনা, বা কোনো লাইন বুঝতে এত বছর তো পড়েছো, তার মানে ওরিয়েন্টেশন ক্লাসে বলা থাকে যে নেক্সট দিন আমি যে 2টা অধ্যায় পড়াবো এর মধ্যে তোমার যেটাতে খুবই প্রবলেম, যেটা বোঝোই না, তোমরা তাহলে এটা আগে থেকেই রেডি হয়ে থাইকো, তাহলে আমাকে প্রশ্ন করলে আমি ক্লাসে এটা বলে দিব। ক্লাসে না বুঝলেও আমরা একটা আলাদা ফেসবুক গ্রুপ ওদের জন্য রাখবো, যেখানে তারা প্রশ্নটা করতে পারবে। সেটাতে আমি মোটামুটি কিন্তু অ্যাক্টিভ থাকি সবসময়। আলটিমেটলি এতক্ষণ পর্যন্ত যেটা শুনলাম, তাহলে মেইন ভাই যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু বেশি জরুরি, স্পেশালি সিকিউ এবং এমসিকিউ, কারণ অলরেডি তোমরা পড়ে আসো। বাট এইখানে আমার একটা প্রশ্ন রয়েছে আর কি ভাই, যেটা বাচ্চা কাচ্চারা বেশ ভালো একটা ট্রাবল ফিল করে যখন তারা সৃজনশীল পরীক্ষা দেয়। ধরে রাখেন একটা তাদের আসে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, আর একটা আসে পরিপাক, 2টা অধ্যায় মিলে কিন্তু অনেক ক্ষেত্রে কম্বাইন প্রশ্ন করে। এইটা বর্তমানে রেয়ার। আগে কি হইতো, এমন একটা সময় ছিল যে গ ঘ যে আমাদের চ্যাপ্টার সময়। থেকে আসছে, ক খ অন্য চ্যাপ্টার থেকে আসছে। আমাদের সময় তাই হয়েছে। রিসেন্ট টাইমে এটা হয় না। একটা চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন হইতে পারে যে জায়গাগুলো, তো একটা টিচারের দায়িত্ব সেটা ধরায় দেওয়া। যেমন আমি যদি এখানেই বলে দিই, সে রুই মাছ পড়ার সময় রুই মাছের যে রক্ত সংবহন সেটা 1 চক্রি, তাহলে এইখান থেকে মানুষের রক্ত সংবহন 2 চক্রি, এইটা দিতে পারে। রুই মাছের শ্বসন অঙ্গ হচ্ছে কি ফুলকা, মানুষের কি ফুসফুস, এই ফুলকার ফুসফুস মিলাই দিতে পারে। ঘাসফড়িংয়ের মালপিজিয়ান নালিকা, তাহলে মানুষের বেলায় মালপিজিয়ান বডি, এই 2টা দিতে পারে। তো আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে আমার মনে হয় যে কখ যে প্রশ্নটা আর কি, কারণ যখন আমরা এফআরবি কোর্স করে তখন কিন্তু কখের দিকে আমার মনে হয় যে কিভাবে ফোকাসটা বাড়ানো যেতে পারে। আচ্ছা, প্রতি শুক্রবার আমি জিকে ইংলিশ পড়াই। Okay. অলরেডি ওদের এসএসসি 26 ব্যাচের 8টা ক্লাস নিয়ে ফেলছি অফলাইনে জিকে ইংলিশ। এবং খুবই মজার বিষয় হলো, অফলাইনে জিকে ইংলিশ ক্লাসের ফাঁকে ফাঁকেই আমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রতিদিন ওদেরকে কি পড়তে হবে উত্তর সহ একটা শিট দিয়ে দিই, এবং পরের দিন আমরা 10টা প্রশ্ন রাখি, সেটা ওরা লেখে। তার মানে এইটা আমার মনে হয় বাংলাদেশে প্রথম, মানে জ্ঞানমূলক 10টা করে লেখাবে এরকম তো নাই। তার মানে আমি আবারও বলছি, অলরেডি কিন্তু তারা 5-6টা অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবনমূলক লিখছে। মানে ধরো আজকে ফ্রাইডে, আমি যে আজকে ধরো নদ নদী পড়াইছি, তাহলে নেক্সট দিন নদ নদীর সাথে একটা অধ্যায় দেওয়া থাকে বায়োলজির, যেই অধ্যায়ের তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়ে আসবা, এবং সেটার উত্তর কিন্তু দেওয়া থাকে, ওদেরকে বই দেওয়া আছে, কিংবা যাদের বই নাই তাদের শিট দেওয়া হয়, ওরা ওই উত্তরগুলো পড়ে আসে। এবং আমি বলেছি 10টার মধ্যে তোমাকে মিনিমাম পাস পাইতে হবে, না হলে তুমি হবা হাগা স্টার। সো আমরা আমাদের দেয়ালে হাগু দিয়ে স্টার দিব, হাগু স্টার। হাগু স্টার। যারা 5-এর কম পাবে, এটা এখনো করি নাই, করব, 5-এর কম পাবে তাদের নাম ওইখানে থাকবে। এবং আমার প্ল্যান হচ্ছে ইন্টারের আগে আমি 5টা চ্যাপ্টার মেডিকেল স্টাইলেও পড়াই দিব, যারা মেডিকেল ব্যাচের জন্য ভর্তি হয়েছে। 5টা গুরুত্বপূর্ণ chapter, right? গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেইটা এমন 5টা চ্যাপ্টার যেটা ওদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ শারীরতত্ত্ব। কোষের গঠন, উদ্ভিদ শারীরতত্ত্ব, জেনেটিক্স, জিন তত্ত্ব, বিবর্তন, মানে এইরকম বস চ্যাপ্টারগুলো আমি পড়াই দিব। ওরা এখন এত ভার্সেটাইল চিন্তা করে, ফোকাস এক জায়গায় ওরা রাখতে পারে না। আজকে এই কোর্স, কালকে ওই কোর্স, আজকে এই অফলাইন, কালকে ওই অফলাইন। যারা বেশি দৌড়াদৌড়ি করে তাদের জন্য আপনার কি বলা রয়েছে? আমার কথা হচ্ছে কি, মানে দৌড়ায় লাভটা কি, মানে আমরা ধরো যখন আমরা ছিলাম না 10-12-13 বছর আগে, তখন কি মানুষ ভালো রেজাল্ট করে নাই? বা যারা আমার কাছে পড়ে না তারা কি ভালো রেজাল্ট করছে না? বা যাকে আমরা ভালো ভাবি তার কাছে যারা পড়ছে না সে কি ভালো করছে না? মানে এইটা একদমই রং কনসেপ্ট যে ওনার কাছে পড়লেই ভালো করতে হবে, কারো কাছে না পড়ে নিজে পড়েও ভালো করা যায়। আমার কথা হচ্ছে দৌড়াদৌড়ি দরকার নাই, একজনকে তুমি বাছাই করার জন্য সময় নাও যে আমি ওনার কাছে পড়বো কি না, তুমি এটার জন্য আরও 2 দিন ভাবো। কিন্তু ওনার কাছে যখন ভর্তি হবা, তার তো একটা বিলিভ করেই ভর্তি হয়েছো, এরপর তুমি এই পাশের বাসার আন্টি বা এদের কথা শুনে এইখানে ভালো হচ্ছে, এইটাতে যত তুমি কান দিবা তুমি ডিস্ট্র্যাক্ট হবা, তোমার আসলে মানে এটাও ভালো লাগবে না, কি করব সব কিছুতেই ঝামেলা, বরং টাকা খরচ করে ওখানে গেলেও তখন তুমি আবার দ্বিধায় পড়বা। তো তুমি একজনকে ডিসাইড করো, যদি তোমার মনে হয় কারো কাছে পড়বা, অফলাইন হোক অনলাইন, এবং তার কাছে ভর্তি হওয়ার পর বাকি কোনো কথায় আর কান দিবা না, উপরে সৃষ্টিকর্তা এবং নিচে যার কাছে পড়ছো ওনাদেরকে বিলিভ করে তুমি পড়া চালাও, এর চেয়ে আর ভালো কিছু নাই। মানে ওদের আরেকটা যে প্রশ্নটা সেটা থাকে মূলত, ভাই আমি তো এতদিন পড়াশোনা করিই নাই, আমি কি এই 3 মাসে আমার দ্বারা কি বায়োলজি পড়ে প্লাস পাওয়া সম্ভব? যে প্রশ্নটা ওরা করে থাকে আর কি। যেমন কথা হচ্ছে কি, এতদিন পড়ে নাই বলতে ভুল, পড়ছে কিন্তু ওইভাবে আসলে ফোকাস করে নাই, ডেডিকেশন দেয় নাই। তো যেমন আমি বলতেছি যে আমি যে প্যাটার্নে পড়াবো এই প্যাটার্নে ও যদি রেগুলার পড়াশোনা করে ও A+ পাবে,
মানে ওর তো গ ঘ হচ্ছে, এবং ওই গ ঘয়ের জন্য তো যতগুলো টপিক পড়াচ্ছি সেই টপিকের তো এমসিকিউ হচ্ছে। বাদ বাকি যেগুলো এমসিকিউ পড়াচ্ছি না সেগুলো তো মার্ক করা থাকছে, বই দেওয়া থাকছে। সো এই প্র্যাকটিসগুলো যদি সে করে তো সে আশা করি এমসিকিউতেও ভালো করবে। এবং আমরা মূলত আমি বেশি বেশি ওদেরকে ছবিতে একটু ফোকাস দিই, মানে অন্তত এমসিকিউ প্র্যাকটিস না করালেও ছবিগুলো চেনাই। কারণ আজমল স্যারের ওই ছবিগুলো থেকে কিন্তু হিউজ প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসে, হিউজ প্রশ্ন আসে, অনেকেই জানেই না এটা কিসের ছবি। তো ছবি চেনা লাগবে, ছবি না চিনলে তো তুমি উদ্দীপক ধরতে পারবে না। আর এই ছবিগুলোও কিন্তু সিকিউতেও উদ্দীপক আকারে থাকতে পারে। তো আমার বিশ্বাস গ ঘয়ের জন্য আমি যে প্যাটার্নে পড়াই সমস্যা হবে না, কিন্তু এমসিকিউ এর জন্য তার একটু ডিটেলস পড়া উচিত, এবং সেটা তো তাদেরকে আমরা বাসায় পড়াবো, ওটার উপর তো 100 মার্কের পরীক্ষা হবে, ও তো পড়বেই। তার মানে যারা এই 3 মাসও বা 3.5 মাস যে টাইমটাই পাও না কেন, আমার মনে হয় 120 দিন টাইম পাবে আর কি তারা। সো তোমরা যদি আগে খুব বেশি পরিমাণে ফাঁকিবাজিও করে থাকো, আমার মনে হয় যে এই কয়েকটা মাস তুমি ফোকাস করলে, ফাহাদ ভাই বললো যে আমার মনে হয় যে প্লাস তোলা সম্ভব। ইনশাল্লাহ ইনশাল্লাহ ডেফিনেটলি সম্ভব। ফাহাদ ভাই অনেক ধন্যবাদ আপনার এই স্ট্র্যাটেজিগুলো বাচ্চাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এতটুকুই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম আপনাকে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।